Hi dear students, how are you? Hope you all are pretty well and staying at home in this pandemic situation, and you are also maintaining the rules of hygiene to keep yourselves and your family from the cruelty of COVID-19. And I'm also staying at home and maintaining the rules of hygiene, and I'm still alive by the grace of Almighty Allah, Alhamdulillah. Anyway, dear students, there are 3 grammatical items in our syllabus of first semester mid 1 for class for English second paper, and already we have done 2 of them, and they were right forms of verbs and modifiers. And today I'm here to deliver my lecture on the third one, and that is narration or speech. Narration or speech আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে যেই কোশ্চেনটা থাকবে সেটাই হলো ন্যারেশন। তো ন্যারেশন আমাদের পরীক্ষার মধ্যে 5 মার্কস থাকে। তো ন্যারেশনে এই 5 মার্কস পাওয়ার জন্য আমাদের যা যা করতে হবে, আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে ন্যারেশন ভালো করতে হলে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো হলো আমাদের পার্সন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে সেন্টেন্স এবং টেন্স যদি আমরা না জানি, যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমাদের জন্য ন্যারেশন করাটা হয়ে যাবে কোয়াইট ইম্পসিবল। ওকে, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ন্যারেশন ইজ। ন্যারেশন এর আরেকটি নাম হলো স্পিচ। ঠিক আছে, তাহলে স্পিচ বা ন্যারেশন শব্দটা আসছে ন্যারেট থেকে, বর্ণনা করা। ন্যারেটের অর্থ বর্ণনা করা, ন্যারেশন উপস্থাপন করা। তাহলে কি উপস্থাপন করা? কোনো বর্ণনাকে উপস্থাপন করা, কোনো স্পিচকে উপস্থাপন করা। কোনো ব্যক্তি বা কোনো স্পিকার যদি কিছু বলে থাকে, কোনো বক্তা যদি কিছু বলে থাকে, সেটাকে উপস্থাপন করার নামই হলো ন্যারেশন। তো এই উপস্থাপনের দুটি ওয়ে রয়েছে, দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো ডিরেক্টলি আর একটি ইনডিরেক্টলি। ওকে, সেই দিক থেকে ন্যারেশনকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হলো প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ সরাসরি বক্তা যেভাবে বলবে আমরা হুবহু সেভাবেই যদি প্রকাশ করি, তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ। আর বক্তা যা বলেছে তাকে যদি আমি আমার নিজের ভাষায় এক্সপ্রেস করি, তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে 2টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। হি সেইজ আই অ্যাম আ রাইটার। আচ্ছা, এটা হলো ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ বক্তা যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই কোট করেছি, লিখেছি। হি সেইজ আই এম এ রাইটার। আই বলতে কি আমাকে বুঝিয়েছে? নো, বক্তা নিজেকে বুঝিয়েছে। ঠিক আছে, বক্তা নিজেকে আমি বলেছে, আই বলেছে, আমরাও ঠিক সেভাবেই প্রকাশ করলাম। এটাই হলো ডাইরেক্ট স্পিচ। ওকে, আচ্ছা। আর ইনডাইরেক্টটা হলো কি? আমি আমার মতো করে বললাম, বক্তার মতো নয়। বক্তা যা বলেছে সেটাকে আমি আমার মতো করে বললাম। হি সেইজ দ্যাট হি ইজ আ রাইটার। হি সেইজ দ্যাট হি ইজ এ রাইটার। সে বলে যে সে একজন লেখক। আর ওখানে কি বলেছিল? সে বলে আমি একজন লেখক। ওকে, বক্তার নিজের কথাটা হুবহু উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে কি আছে? হি সেইড টু মি। সে আমাকে বলল আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই। সে আমাকে বলল আমি কাজটি করতে চাই। কে কাজটি করতে চায়? আমি? নো, সে কাজটি করতে চায়, তাই না? আচ্ছা, তাহলে এই আইটাকে, এই সাবজেক্ট, সে নিজেকে বুঝিয়েছে এই বক্তা, এখানে তাই আই হয়েছে। আমরা বক্তা যেভাবে বলেছি সেভাবে লিখেছি। তো এই কথাটাকে যদি আমি আমার মতো করে লিখি, আমাদের মতো করে লিখি, বক্তার মতো যদি না করে আমাদের মতো করে লিখি, সেটা হয় শি সেইড টু মি দ্যাট শি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা, তো আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা বুঝতে পেরেছি। তো ডাইরেক্ট থেকে যখন আমাদের ইনডাইরেক্ট করতে হয়, তখন কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পরিবর্তনগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কি কি পরিবর্তন হয় সেগুলো দেখতে হবে। তো ডাইরেক্ট স্পিচটা দেখো, হি সেইজ কমা আই অ্যাম আ রাইটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো
দুইটা পার্ট কিন্তু আছে এখানে, তাই না? এই পার্টটা হলো রিপোর্টিং ভার্ব। এইখানে রিপোর্টিং ভার্ব রয়েছে, রিপোর্টিং ভার্ব অংশ হলো এই পার্টটা, ঠিক আছে? এখানে কি আছে? রিপোর্টিং ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমা ভিতরে যে অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে, সেটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তা যা বলেছে সেটা। তাহলে কি ডাইরেক্ট স্পিচের দুইটি পার্ট থাকে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এখানে এই অংশটা পুরোটা হলো রিপোর্টিং ভার্ব অংশ। এখানের মধ্যে রিপোর্টিং ভার্বটি হলো এটি, যে ভার্বটি থাকবে সেটি হলো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কতগুলো পরিবর্তন আসছে দেখো। রিপোর্টিং ভার্বের পরে বা রিপোর্টিং ভার্ব অংশের পরে যে কমাটা ছিল সেই কমাটা কিন্তু নেই ইনডাইরেক্টে। যে ইনভার্টেড কমা ছিল রিপোর্টেড স্পিচে, সেই ইনভার্টেড কমা কিন্তু নেই। যেই সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাও কিন্তু আর নেই, পার্সনের চেঞ্জ হয়েছে। নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে একটা দ্যাট বসেছে। ওকে, রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে কি হবে? দ্যাট বসবে। আবার রিপোর্টেড স্পিচটা যদি অপটেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রেও এখানে দ্যাট বসবে। ক্লিয়ার? তবে এখানে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সের দিক দিয়ে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স, টেন্সের দিক দিয়ে আসে প্রেজেন্টে আছে, এবং এখানেও কি প্রেজেন্টে আছে এটা, তাই না? টেন্সের কোনো পরিবর্তন আসেনি। আমাদের সেন্টেন্স এবং টেন্স কেন দরকার? কারণ সেন্টেন্স কোন সেন্টেন্স আছে সেটার উপর ভিত্তি করে এখানে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তারপর আবার টেন্সটা কেন দেখবো? কারণ টেন্সের পরিবর্তন হতে পারে, এখানে এক টেন্স থাকলে এখানে আরেক টেন্স হতে পারে, সেটা কখন কিভাবে পরে বলছি। আচ্ছা, তাহলে কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে আছে, এখানেও প্রেজেন্ট টেন্সে আছে, কোনো টেন্সের পরিবর্তন এখানে হয়নি। সাবজেক্ট অনুসারে ভার্বের চেঞ্জ হয়েছে, সাবজেক্ট অনুসারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সাবজেক্ট অনুসারে ভার্বের চেঞ্জ হয়েছে। এখানে দেখি শি সেড টু মি, সে আমাকে বলল, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। শি সেড টু মি দ্যাট শি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে বলল যে সে কাজটি করতে চেয়েছিল। ওকে, আচ্ছা, এখানে দেখো সাবজেক্টের যেমন ওইখানে পরিবর্তন হয়েছিল, এখানেও সাবজেক্টের পরিবর্তন আসছে, তাই না? অ্যাজ ইউজুয়াল সাবজেক্টের পরিবর্তনটা আসছে। আর কি আছে? এই রিপোর্টেড স্পিচটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। তাহলে এই যে এই সেন্টেন্সে টেন্সের পরিবর্তন হয়নি, সাবজেক্টের পরিবর্তন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, সাবজেক্টের পরিবর্তনটা কীভাবে হয় আমি আরেকটু বলে নিই। রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সেই ফার্স্ট পারসন হবে রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টকে নির্দেশ করবে। রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট যেই ব্যক্তি থাকবে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন হবে সেই ব্যক্তি। যদি সেটা ফার্স্ট পারসন হয়ে থাকে তাহলে সেটা এখানে সাবজেক্ট। হ্যাঁ, এখানে ফার্স্ট পারসন আছে, তাই এখানের সাবজেক্টকে নির্দেশ করে সেটা। ওকে, আচ্ছা, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনটা নির্দেশ করবে। যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্ব অংশের মধ্যে যদি অবজেক্ট থাকে, যেমন এখানে একটা অবজেক্ট আছে মি, যদিও এখানে কোনো সেকেন্ড পারসন নেই, যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে সেই সেকেন্ড পারসনটা কাকে নির্দেশ করতো? এখানে অবজেক্টকে নির্দেশ করতো। ওকে, আর যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসন অপরিবর্তিত অবস্থায় থাকবে, সেটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন্সের যে পরিবর্তনটা, সাবজেক্টের পরিবর্তনগুলো আমরা বুঝতে পেরেছি। টেন্সের যে পরিবর্তনটা হচ্ছে, টেন্সের পরিবর্তনটা এখানে টেন্সের রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়নি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হয়েছে। এটার কারণটা কি? টেন্সের পরিবর্তন হয়নি এখানে কেন? টেন্সের পরিবর্তন হবে না যদি রিপোর্টিং ভার্ব অংশের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে অথবা ফিউচার ফর্মে থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ওকে, আর কখন পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্ব অংশের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে,
তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখন টেন্সের পরিবর্তন যে হবে, টেন্স তো 12টি টেন্স আছে, কোন টেন্স থাকবে কোন টেন্স হবে সেটা তো আমার জানা দরকার, তাই না? এই জন্য কী করতে হবে, আমাদের 12টি টেন্সের স্ট্রাকচার সহ টেন্সগুলো আমাদের ভালোভাবে জানা থাকতে হবে, যেন এখানে কোন টেন্স আছে আমি দেখা মাত্রই বুঝতে পারি, এবং এই টেন্স থাকলে কোন টেন্স হবে সেটাও যেন আমি মনে থাকে এবং সেটাও যেন আমি লিখতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি কোন টেন্স থাকলে তাহলে টেন্সের পরিবর্তন কখন হবে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে ইনডাইরেক্টের ক্ষেত্রে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তাহলে কোন টেন্স থেকে কোন টেন্সে যাবে, আরও কি কি পরিবর্তন হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্স ও অন্যান্য পরিবর্তন, যে ডাইরেক্টে কি কোন টেন্স থাকলে ইনডাইরেক্টে কোন টেন্স হবে, বা ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি হবে সেটা দেখছি। প্রেজেন্টের যা, পাস্ট এর তা। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটা প্রেজেন্টের যা থাকবে, ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচটা হয়ে যাবে পাস্টেরটা, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল হলে পাস্ট পারফেক্ট। যদি ডাইরেক্টের রিপোর্টেড স্পিচটা পাস্ট সিম্পল থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হলে নো চেঞ্জ অর্থাৎ পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে, তারপর দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক হলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ হলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার হলে দ্য প্রিভিয়াস ইয়ার। অ্যাগো থাকলে বিফোর হবে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নাও, দেন, হেয়ার, দেয়ার। মাস্ট থাকলে মাস্ট হতে পারে, হ্যাড টু হতে পারে, অথবা উড হ্যাভ টু হতে পারে। তো এখন আমরা এই পরিবর্তনগুলো দিয়ে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই পরিবর্তনগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলো একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। তো আমরা প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে পরিবর্তনগুলো কিভাবে হয় সেটা দেখব। পর্যায়ক্রমে আমাদের অ্যাসার্টিভ থেকে মোট 5টি যে সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, আমরা সবগুলো সেন্টেন্সই পর্যায়ক্রমে করব। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সাম্পলগুলো একটু দেখি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল নিয়ে আসছি এবং এই এক্সাম্পলগুলোর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা যে কিছুক্ষণ আগে যে পরিবর্তনগুলো আমরা উল্লেখ করেছিলাম সেই পরিবর্তনগুলো রিপোর্টেড স্পিচের সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে আমরা একটু সেটা দেখি। দ্য বয় সেড টু মি আই উইল হেল্প ইউ। আচ্ছা, উইল থাকলে উড হয়, তাই না? আর আমরা লিখেছিলাম ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায়, অর্থাৎ ফিউচার যে উইল, শ্যাল, এগুলো কি হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে, শ্যালটা শুড হয়ে যাবে। তো শ্যালের ক্ষেত্রেও আমরা উড ইউজ করতে পারি এবং সেটাই উত্তম হবে। আচ্ছা, দ্য বয় সেড টু মি আই উইল হেল্প ইউ। দ্য বয় সেড টু মি অথবা টোল্ড মি, সে অথবা সের পরিবর্তে আমরা টেল লিখতে পারি, হ্যাঁ, আর সেইডের পরিবর্তে টোল্ড লিখতে পারি। তবে টোল্ড লিখলে সেইডের পরে যে প্রিপোজিশনটা আছে সেই প্রিপোজিশনটা আর দিতে হবে না, টুটা দিতে হবে না, সরাসরি টোল্ডের পরে অবজেক্ট, ওকে। আর সেইড দিলে সেইডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের আগে টু লাগবে। দ্য বয় সেড টু মি, তাহলে আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। দ্য বয় টোল্ড মি অথবা দ্য বয় সেড টু মি দ্যাট। দ্যাট কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসবে। আর কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে বসবে? রিপোর্টেড স্পিচটা যদি অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেক্ষেত্রেও কী হবে? রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসবে। তো এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি সবগুলোতেই, তাই দ্যাট বসেছে। হি উড হেল্প মি। আচ্ছা, এই হিটাকে কি বলছি? এই হিটা হলো এই সাবজেক্টটা,
তাই না? রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা হি হয়েছে কেন? হি বলতে এখানে দি বয়কে বোঝানো হয়েছে, ঠিক আছে? হি বলতে এখানে দি বয়কে বোঝানো হয়েছে। আমরা বলেছিলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্ট সেটা যদি ফার্স্ট পারসনে থাকে তাহলে সেই সাবজেক্ট বা অবজেক্টটা নির্দেশ করে কাকে? রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট এখানে থার্ড পারসন, এই জন্য এখানে তার প্রোনাউন হি হয়েছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে কি ছিল? সেকেন্ড পারসন ছিল। বলছিলাম রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হয় ইনডাইরেক্টে। সেকেন্ড পারসনটা কার অনুসারে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্ব অংশের যে অবজেক্ট থাকে সেই অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট একই ব্যক্তি হবে। তাহলে কি? দ্য বয় সেড টু মি, আমাকে বলেছিল। তাহলে এই ইউটা হলাম আমি, সেকেন্ড পারসন যেহেতু এই অবজেক্ট আর ইউ সেকেন্ড পারসন একই ব্যক্তি, তাহলে এটা হয়ে যাবে মি, এই অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে মি। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি? শি সেড টু দ্য ম্যান ইউ গেভ মি এ নাইস বুক ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এটা কোন টেন্স আছে আমরা এখানে দেখতে পাচ্ছি? ইউ গেভ মি আ নাইস বুক ইয়েস্টারডে, গতকাল তুমি আমাকে চমৎকার একটি বই দিয়েছিলে, তাই না? আচ্ছা, তাহলে কি? মেয়েটি সে লোকটিকে বলল তুমি গতকাল বা আপনি গতকাল আমাকে একটি চমৎকার বই দিয়েছিলেন। এটা পাস্ট সিম্পল আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু, পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি হলো দেখো? শি টোল্ড দ্য ম্যান, সরি এখানে দ্যাটটা লিখি নাই, দ্যাট লিখতে গিয়ে দি লিখে ফেলছি। She told the man that he had given her a nice book. আচ্ছা, হিটাকে এই সেকেন্ড পারসন থাকলে কি বলছিলাম? রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে সেটা এই অবজেক্টকে নির্দেশ করে। অবজেক্ট হলো দ্য ম্যান, হ্যাঁ, দি ম্যান, এটার প্রোনাউন হবে হি। ওকে, আর এই ফার্স্ট পারসন হলে সেটা কাকে নির্দেশ করবে? সেটা এখানে সাবজেক্টকে। তাহলে শি আছে, তাহলে তার প্রোনাউন হবে এখানে হার, ঠিক আছে? শিয়ের পজিটিভটা হবে হার। আচ্ছা, এখানে পজিটিভ না, অবজেক্ট ফর্মটা বসছে। তাহলে কি? হি হ্যাড গিভেন হার আ নাইস বুক দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। ক্লিয়ার? তাহলে আমরা টেন্সের পরিবর্তনগুলো দেখতে পেলাম। পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, তাই না? ওকে, নেক্সট সেন্টেন্স আছে হি সেড টু মি নাও আই এম এনজয়িং দ্য ক্লাস। হি সেড টু মি, সে আমাকে বলল, নাও আই এম এনজয়িং দ্য ক্লাস, আমি এখন ক্লাসটা উপভোগ করছি। কে বলছে? সে বলছে। এই সাবজেক্ট আই হলে, ফার্স্ট পারসন হলে সেটাকে রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট, তাহলে এই অনুসারে এটা এই সাবজেক্ট অনুসারে এখানে প্রোনাউন ইউজ হবে। হি টোল্ড মি অর হি সেড টু মি দ্যাট, দেন নাও থাকলে কি হবে? দেন হি ওয়াজ এনজয়িং দ্য ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম এনজয়িং দ্য ক্লাস, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব ওয়ান আইএনজি। তাহলে কি বলছিলাম? প্রেজেন্টের যা পাস্টের তা হবে। তাহলে পাস্টের এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, হি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? আর নাও থাকার কারণে দেন হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হয়। যে স্টুডেন্টস দেখো, যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের কি কি পরিবর্তনগুলো আসে সেটা আমরা একটু এখন দেখব। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কি হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্ন করা হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হতে পারে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আবার শুরু হতে পারে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তবে ইন্টারোগেটিভ প্রশ্নগুলো যদি যে ইন্টারোগেটিভটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাঁ, ডু, ডাজ, বি, হ্যাভ, হ্যাজ, এগুলো দিয়ে যদি শুরু হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলো দিয়ে যদি শুরু হয় প্রশ্নটা, তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে? আমাদের রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ অথবা ওয়েদার বলবো। কি বলছি? ইফ অথবা ওয়েদার বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে বসতো কি? দ্যাট বসতো। আর যদি ইন্টারোগেটিভ হয় এবং ইন্টারোগেটিভটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, সরি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ অথবা ওয়েদার বলবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা পরিবর্তন আসবে এখানে।
রিপোর্টিং ভার্বটা সে অথবা সেইড থাকলে, যদি সে থাকে তাহলে আস্ক হবে, যদি সেইড থাকে তাহলে আস্ক হয়ে যাবে। যেহেতু কোশ্চেন করেছে ইনডাইরেক্টলি সেটা সেই রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে আস্ক অথবা আস্ক অথবা ইনকোয়ার্ড। ওকে, এরকম হতে পারে। আমরা আস্ক ইউজ করব, আস্ক ইউজ করব। শি সেড টু মি আর ইউ হাংরি, সে আমাকে বলল তুমি কি ক্ষুধার্ত। তাকে বললো, আমাকে বললো। এখানে কিন্তু সেকেন্ড পারসন আছে, এই সেকেন্ড পারসন যদি ইংলিশ স্পিচে সেকেন্ড পারসন থাকে তাহলে কার অনুসারে পরিবর্তন হবে সেটা পারসনটা, এখানে অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। অবজেক্ট আছে বি, ঠিক আছে, তাহলে আমাকে বোঝানো হচ্ছে। তাহলে এই বি অনুসারে এটা সাবজেক্টিভ ফর্ম, এখানে এই সাবজেক্টিভ ফর্ম বলতে এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হলো আই। তাহলে কি শি আস্কড মি ইফ অর ওয়েদার আই ওয়াজ হাংরি। এখানে ছিল প্রশ্নবোধক বাক্য ছিল, এবং এটা কোন টেন্সে আছে দেখো, টেন্সের পরিবর্তন এবং সেন্টেন্সের পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে। এখানে ছিল ইন্টারগেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু হয়ে গেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। টেন্সটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট টেন্সে ছিল, বি ভার্ব ছিল এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা হয়ে গেছে পাস্ট টেন্সে। ওকে, এবিটার বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার। ক্লিয়ার? তাহলে টেন্সের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন অ্যাজ ইউজুয়াল সবগুলোতে একই রকম হবে। নেক্সট সেন্টেন্সে দেখি আমরা আরো একটি, এখানে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করেছি, দ্বিতীয় করেছি। হি সেড টু দ্য বয় ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি মুভিটি দেখেছিলে। সে কাকে বললো, বালকটিকে বললো তুমি মুভিটি কি দেখেছিলে। আচ্ছা, হি আস্কড দ্য বয়, সেটার পরিবর্তে আস্কড। হ্যাঁ, তারপরে এই কমাটা উঠে যাবে, ইনভার্টেড কমাটা উঠে যাবেই। তারপরে কি, হি আস্কড দ্য বয় ইফ অর ওয়েদার, আমরা ইফ টা ইউজ করব সব সময়। ইফ হি হ্যাড ওয়াচড দ্য মুভি, সরি ওয়াচড হবে এখানে, ইফ হি হ্যাড ওয়াচড শেষে ইডি হবে, ইফ হি হ্যাড ওয়াচড দ্য মুভি। কেন হি হ্যাড ওয়াচড দ্য মুভি হবে, এই সেন্টেন্সটা ছিল রিপোর্টেড স্পিচটা ছিল কি, কোন টেন্সে ছিল, রিপোর্টিং ডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা ছিল ডিড ইউ ওয়াচ দ্য মুভি, পাস্ট ইনডিফিনিট ছিল, তাই না। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড দিয়ে কোশ্চেন করা হয়, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে ডাইরেক্ট কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট, তাই না। তাহলে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে কি হবে, দা হি আস্কড দ্য বয় ইফ হি হ্যাড ওয়াচড দ্য মুভি। এখানে ছিল ইন্টারগেটিভ, এখানে হয়ে গেছে অ্যাসার্টিভ। ইন্টারগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে বসে, আর অ্যাসার্টিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসে, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেন করা হয়েছিল, কোশ্চেনের ক্ষেত্রে এখানে ডিড ইউজ হয়েছে, আর এখানে অ্যাসার্টিভ যেহেতু হয়েছে এবং এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে কি হবে, অক্সিলারি ভার্বটা হ্যাড সাবজেক্টের পরে বসবে। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে দেখো, তাহলে আমরা এই দুইটা প্রথম দুইটা एग्जांपल আমরা কি দেখলাম, যদি রিপোর্টেড স্পিচটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আরো সহজ করে বলছি, অর্থাৎ যেই কোশ্চেনের আনসার ইয়েস অথবা নো হবে, সেই কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ বা ওয়েদার বলবে। যেই কোশ্চেনের আনসার ইয়েস অথবা নো হবে, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এই কোশ্চেনের আনসার ইয়েস অথবা নো, আদারওয়াইজ অন্য কোনো আনসার হতে পারে না, তাই না। ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি মুভিটি দেখেছিলে, এই কোশ্চেনের আনসার কি ইয়েস অথবা নো ছাড়া অন্য কিছু দেওয়া যাবে, অবশ্যই না, তাই না। তাহলে যে কোশ্চেনগুলোর আনসার ইয়েস অথবা নো হবে, সেই কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ অথবা ওয়েদার। এখন আসি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে ইফ অথবা ওয়েদারের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে, আর সব আগের মতোই পরিবর্তন হবে। The man said to me, what are you doing? Past present continuous হয়ে যাবে past continuous। তাহলে কি the man asked me what, ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে গেছে, what I was doing। আর you doing ছিল এখানে ইন্টারগেটিভ ছিল, তাই অক্সিলারি ভার্বটা কার আগে, সাবজেক্টের আগে, কিন্তু এটা ইনডাইরেক্টলি কি হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হলে সাবজেক্টে চলে আসবে অক্সিলারি ভার্বের আগে। ক্লিয়ার? এই যে সাবজেক্টটা অক্সিলারি ভার্বের আগে আসে। ওকে, তাহলে কি, the man asked me what I was doing, mother said to me, next sentence আছে mother said to me, when did you sleep last night? মা আমাকে বললো তুমি গত রাতে কখন ঘুমিয়েছিলে। পাস্ট ইনডিফিনিট, did দিয়ে কোশ্চেন মানে পাস্ট ইনডিফিনিট, তাই না। আচ্ছা,
when did you sleep last night? Mother asked me when I had. Past continuous থাকলে past perfect. When I had slept the previous night. Last night থাকলে the previous night. Clear? তোমরা আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। যে স্টুডেন্টস ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো প্রকাশ করে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে রিপোর্টের স্পিচটা যদি কোনো অনুরোধ হয়, রিকোয়েস্ট হয়, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে ইনডাইরেক্ট হবে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড। প্রেজেন্ট ফর্ম হলে রিকোয়েস্ট, পাস্ট ফর্ম হলে রিকোয়েস্টেড। ওকে, তারপরে কি রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টের স্পিচের মাঝখানে টু বসবে। যদি রিপোর্টের স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্ব অংশ এবং রিপোর্টের স্পিচের মাঝখানে টু বসবে এবং রিপোর্টের স্পিচটা হুবহু বসে যাবে। টু এর পরে রিপোর্টের স্পিচটা হুবহু বসে যাবে। রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরিবর্তনগুলো থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো তাহলে আমরা কি বলছিলাম, যদি রিকোয়েস্ট বোঝানো হয়, রিপোর্টের স্পিচ দ্বারা যদি রিকোয়েস্ট বোঝানো হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড ইউজ হবে। যদি উপদেশ বোঝানো হয়, রিপোর্টের স্পিচ দ্বারা যদি উপদেশ বোঝানো হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস অথবা অ্যাডভাইস ইউজ হবে। যদি কোনো আদেশ বোঝানো হয়, রিপোর্টের স্পিচে যদি কোনো আদেশ থাকে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে অথবা সেটের পরিবর্তে অর্ডার অথবা অর্ডার অথবা কমান্ড অথবা কমান্ডেড ইউজ হবে। যদি কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো কিছু নিষেধ করে সেই ক্ষেত্রে নট টু বসবে। আমরা টোল্ড ভার্ব সেটের পরিবর্তে আমরা টোল্ড ইউজ করতে পারি এবং টু এর জায়গায় আমরা নট টু ইউজ করতে পারি। আগে আমরা যেখানে টু ইউজ করি সেখানে নট টু ইউজ করবো। অথবা টোল্ড না বসিয়ে সেটের পরিবর্তে টোল্ড না বসিয়ে এবং নট টু না বসিয়ে সরাসরি আমরা ফরবেইড ইউজ করতে পারি অথবা ফরবিড প্রেজেন্ট ফর্মে থাকবে, ফরবেইড পাস্ট ফর্মে। ফরবেইড অর্থ হলো নিষেধ করা। ফরবেইড ইউজ করলে আর আমাদের নটটা ইউজ করতে হবে না। ঠিক আছে, ফরবেইড ইউজ করলে ফরবেইডের পরে অবজেক্ট, তারপরে নট ইউজ না করে সরাসরি টু দিয়ে যা থাকবে সেখানে আমরা সেটাই আমরা ইউজ করবো। ভার্ব থেকে বাকি অংশটুকু আমরা ইউজ করবো। প্রথম সেন্টেন্সে কি ছিল? He said to me, please give me your book. He requested me to give him my book. The man said to me, always speak the truth. The man advised me to speak the truth always. The leader said to the soldiers, fire, order করে সেটা। The leader ordered or the leader commanded the soldiers to fire. He said to me, do not go out in this pandemic situation. নিষেধ করেছে, তাহলে নট ইউজ করতে পারি অথবা সরাসরি ভার্ব হবে। He told me not to go out in this pandemic situation or he forbade me to go out in this situation. তো আশা করি স্টুডেন্টস তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাদের ন্যারেশন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর যে বাকি দুটা সেন্টেন্স আছে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা করব। আজকে ক্লাস এ পর্যন্তই আমাকে সীমিত আকারে করতে হচ্ছে। আর তোমরা পুরো ক্লাসটি ভালো করে দেখবে। আর তোমাদের যদি কোনো প্রবলেমস হয়, যদি কোনো প্রবলেমস তোমরা ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। পুরো ভিডিও না দেখে কেউ কোনো রিঅ্যাক্ট দিবে না। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে লাইক রিঅ্যাক্ট, লাভ রিঅ্যাক্ট তোমরা দিয়ে দিয়েছো, অথচ ভিডিও না দেখে এই কাজটা তোমরা কখনোই করবে না। ওকে dear students, so stay at home and keep yourselves and your family from COVID-19, free from COVID-19. Okay, Allah Hafiz.